সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক গবেষক গোলাম মুর্শিদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি ইতিহাস নিয়ে আপনার চর্চা বেশি, সেই জায়গা থেকেই জানা যে আমাদের একটা বিবর্তনের ইতিহাস আছে। শুধু তো মুক্তিযুদ্ধের ইতিহাস না, আমাদের ইতিহাসের একটা ধারাবাহিকতা আছে। সেই জায়গা থেকে নির্মোহ ইতিহাস কি আমরা লিখতে পেরেছি কিনা, পাঠের কথা পরে আসি। আমার ধারণা লিখতে পারেনি। যেগুলো লেখা হয়েছে সেগুলো উচ্ছ্বাসপূর্ণ, হয়তো তথ্যভিত্তিক, কিন্তু তার ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা বা বিশ্লেষণ হচ্ছে আবেগ প্রসূত, এবং সেই কারণে এটা দলীয় ইতিহাসে পরিণত হয়েছে, বা ব্যক্তির দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ। হ্যাঁ। বা আমি সেই জন্যে এই মুক্তিযুদ্ধ নিয়ে এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বাংলাদেশ নিয়ে যে বইটা লিখি, মুক্তিযুদ্ধ তারপর, সেটার একটা সাব হেডিং দিয়েছি একটি নির্দলীয় ইতিহাস। আচ্ছা। তার কারণ আমি দেখতে চেয়েছি, ঐতিহাসিক সত্য দিয়ে বিচার করতে চেয়েছি, নিরপেক্ষভাবে দেখতে চেষ্টা করেছি। আমি কোনো দলের দৃষ্টি থেকে এই ইতিহাসকে দেখার চেষ্টা করিনি। আসলে বাংলাদেশ এর পেছনে আছে বাঙালি আনার জন্ম কিভাবে হলো। তা না হলে আমরা তো ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবেই জন্ম নিয়েছিলাম 47 সালে পূর্ব পাকিস্তান নামে। 24 বছরের মধ্যে সেটা পাল্টে গেল, এবং এই পাল্টে যাওয়ার পেছনে ভাষা আন্দোলন একটা মস্ত বড় ভূমিকা পালন করেছিল। বাঙালি তৈরি করেছিল আমাদের, বাংলা নিয়ে গর্ব করতে শুরু করলাম আমরা। আবার ওদিকে পশ্চিম পাকিস্তানের শাসন এবং শোষণ আমাদেরকে কাবু করেছিল। ফলে আমরা আশ্রয় নিলাম বাঙালিত্বের মধ্যে। এইভাবে আমরা সচেতন বাঙালি জাতীয়তাবাদী হয়ে উঠলাম। এই জায়গায় স্যার একটু আমি যদি নিশ্চয়ই জানতে চাই, যে আমরা এই যে আমাদের যে নিজস্ব একটা প্রতিকৃতি আছে বাঙালি পরিচয়, সেই প্রতিকৃতিটাও তো তৈরি করতে পারিনি। আমি জানি না পেরেছে কিনা। 71 সালের পরে দেশের যে অবস্থা হলো, বিশেষ করে অর্থনৈতিক অবগতি হলো, অধোগতি হলো, বিশেষ করে বাংলাদেশের নির্মাণ পর্বে আমাদের যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতার দরুন আমরা কিন্তু আস্তে আস্তে এইরকম চিন্তা করতে শুরু করলাম যে আগেই তো ভালো ছিলাম। এবং তখন নতুন করে সাম্প্রদায়িকতা আবার আমাদের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল, এবং তখন আমরা কিন্তু আর বাঙালি থাকতে পারলাম না। আমরা দ্বিতীয় দফায় হলাম মুসলমান বাঙালি। 46-এ ধর্মের কাছে যাওয়া, হ্যাঁ, ধর্মের কাছে ফিরে যাওয়া। 46-এ আমরা পুরোপুরি মুসলমান হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা বাঙালি হয়েছিলাম। বাঙালি হওয়ার ফলে বাংলাদেশের জন্ম হয়েছিল, কিন্তু বাংলাদেশ জন্মের পরে ধীরে ধীরে আমরা আবার মুসলমান বাঙালি। দোদুল্যমান কেন? এর কারণ রাজনীতি। এর কারণ রাজনীতি, এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে বাঙালি হতে গেলে আমাদের পুরোপুরি ধর্মের ঊর্ধ্বে উঠে, ধর্মীয় পরিচয় আমাদের থাকবে, কিন্তু ধর্মের ঊর্ধ্বে উঠে অন্য বাঙালিদের সঙ্গে মিশতে হবে। তাহলে মাটি আশ্রিত সেই বাঙালি বলে যে, বা বাংলাদেশ বলে যে জিনিসটা আমরা জানি, সেখানটায় তো শুধু হিন্দু নেই, সেখানটায় শুধু মুসলমান নেই, সেখানটায় আদিবাসীরা আছেন, উপজাতীয়রা আছেন, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, সেখানে বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন। সেখানে আমাদের মেরুদণ্ড হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাটাকে আশ্রয় করে আমরা বাঙালিত্বের পরিচয় দিতে পারি। ধর্মীয় এবং সংস্কৃতির যে পরম্পরা, হ্যাঁ, সংস্কৃতির পরিপূর্ণ। আমি যেটা বলছিলাম যে মেরুদণ্ড যেমন আমাদের ধরে রাখে সোজা করে, বাংলা ভাষা তেমনি এই বিভেদগুলো ঘুচিয়ে দিয়ে আমাদের বাঙালি হিসেবে ধরে রেখেছে, বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে। সেখানটায় ধর্মটা প্রধান নয়। ধর্মকে প্রধান করতে গেলে আপনি আর পুরোপুরি বাঙালি থাকলেন না, আপনি তখন মুসলমান বাঙালি হলেন, হিন্দু বাঙালি হলেন, খ্রিস্টান বাঙালি হলেন, আংশিক, আপনি চাকমা বাঙালি হলেন, তখন পুরোপুরি বাঙালি থাকেন না। আমার এই যে একটা বই,
এটা আপনি দেখেছেন কিনা জানি না, হাজার বছরের বাঙালি সংস্কৃতি। আমি মনে করি যে এই বইটার মধ্যে আমি বাঙালির পরিচয়কে তুলে ধরতে পেরেছি। এবং এতদিন ধরে মোহর আলীরা বাঙালির ইতিহাস লিখেছেন, পুরোপুরি বাঙালির ইতিহাস হয়নি, মুসলমানদের ইতিহাস হয়েছে। আরসি মজুমদার বাঙালির ইতিহাস লিখেছেন, সেটা হিন্দু বাঙালির ইতিহাস হয়েছে। এর জন্য এমন একজন লোকের দরকার ছিল যিনি বাঙালি, যিনি হিন্দু নন, যিনি মুসলমান নন, যিনি খ্রিস্টান নন, শুধুমাত্র ভাষা দিয়ে, সংস্কৃতি দিয়ে নিজের পরিচয়, ধর্মকে অবলম্বন করে ইতিহাস লিখবেন না। না, আমি সেটা বিরতিতে যেতে চাই। বিরতিতে যে থেকে ফিরে এসে আপনার কাছে জানতে চাই যে বাঙালি তার আত্মপরিচয় নিয়ে অহংকার করা বা বা অহংকার করতে শিখলো না কেন, মানে তার এই অহংবোধ তৈরি হলো না কেন, কোথায় তার এক ধরনের যে কি বলবো যে গ্লানির জায়গাটা কোথায়, সেটা যদি স্যার একটু বলেন। আমি একটু বিরতি থেকে যেটা বলছিলাম যে অন্যান্য জাতিগোষ্ঠী, সারা বিশ্বের জাতিগোষ্ঠী তার নিজের পরিচয়ের নিয়ে তার একটা আত্মতুষ্টি, আত্ম অহংকার আছে। তার একটা কারণ তো মনে হয় এটাও কিনা আপনি ভালো বলতে পারবেন যে তারা তাদের আত্মপরিচয়ের অনুসন্ধান করেছেন বা ওই চর্চায় তারা থাকেন। আমরা হয়তো সেই চর্চায় ঠিক নিবিষ্ট নই নাকি? বাঙালির মধ্যে বিশেষ করে অর্থনৈতিক কারণে, শিক্ষারগত কারণে, ধর্মগত কারণে একটা বড় ফাঁক হয়েছিল হিন্দুদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে। দূরত্ব তৈরি হয়েছিল। হ্যাঁ, দূরত্ব তৈরি হয়েছিল। তার কারণ মুসলমানরা 19বিংশ শতাব্দীতে বিশেষ করে ইংরেজ আমলে অনেকটা শিক্ষায় পিছিয়ে পড়েছিল। সেই তুলনায় শতাব্দীর প্রথম দিক থেকেই কিন্তু এগিয়ে গিয়েছিলেন হিন্দুরা। তাদের সঙ্গে মুসলমানদের প্রায় 80 বছরের পার্থক্য। আমাদের মানে একটু দেরিতে স্কুলে যাওয়ার যে একটা, ঠিকই। এবং হিন্দু মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল, কিন্তু মুসলমান মধ্যবিত্ত শ্রেণী পাকিস্তান তৈরি হওয়ার আগে পর্যন্ত তৈরি হয়নি। ফলে মুসলমানদের মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল এবং সেই কারণে তাদের অনেক সময় বলতে হয়েছে, বিশেষ করে বিংশ শতাব্দীর শুরু থেকেই তাদের বলতে হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা নয়, আমাদের মাতৃভাষা হচ্ছে উর্দু কি আরবি কি ফার্সি। এই মাতৃভাষার বিতর্কটা পর্যন্ত চলেছিল তাদের মধ্যে 30 বছর অবধি। তারপর যখন তাদের মধ্যে এই সত্যটা উপলব্ধি তারা করলেন যে না, আমরা হচ্ছি বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এমনি এছাড়া যে আমি একটু জানার জন্য বলি যে এই যে আপনি যেটা বললেন যে মধ্যবিত্ত তৈরি হয়েছিল, হিন্দু মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল আগে, মুসলমান মধ্যবিত্ত একটু দেরিতে তৈরি হলো, কারণ শিক্ষা একটা বড় বাধা ছিল। সেই জায়গা থেকে পুঁজিটাও তো মুসলমানের কাছে দেরিতে আসলো। নিশ্চয়ই, তার কারণ মুসলমান বলতে, বাঙালি মুসলমান বলতে আমরা যাদের বুঝি তারা খাজা সরওয়ার্দী এরা নন। তারা হচ্ছেন গ্রামের অশিক্ষিত কৃষক এবং বাংলাভাষী মুসলমান। তারা কিন্তু পিছিয়ে ছিলেন, চিরদিনই গরিব ছিলেন। ধরা যাক, আমি একটা তথ্য আপনাকে উল্লেখ করতে পারি। 1872 সালে হান্টার লিখলেন এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল। তার মধ্যে তিনি হিসেব দিয়েছেন যে তখন মুসলমান কৃষিজীবীরা দৈনিক মজুরি পেতেন 2 আনা, তার মানে সারা মাসে 4.25 টাকা। অপরপক্ষে জিলা স্কুলে তখন বেতন ছিল ক্লাস 9 এবং 10-এ 4 টাকা। তো তাহলে সারা মাসের বেতন, তাহলে তারা লেখাপড়া শেখাবেন, আসবে কিভাবে? হ্যাঁ, চাষিরা নিজেদের অবস্থা তেমন তাদের ভালো ছিল না, তার কারণ তারা জমির উপরে নির্ভরশীল ছিলেন। যখন লোক সংখ্যা বাড়তে শুরু করল, জমিও নিজের ছিল না, জমিদারের জমি, হ্যাঁ, ভূমিদাস। এবং তারা যেটুকুন আয় করতেন, সেইটুকুন ব্যয় করেই তারা খুশি ছিলেন। কিন্তু যখন লোক সংখ্যা বৃদ্ধি পেল, তখন জমির উপরে চাপ বৃদ্ধি পেল, আল বাড়ল, হ্যাঁ, এবং আয়ও বাড়ল। এবং প্রথম মহাযুদ্ধের দিকে যখন পাট চাষ নিয়ে মুসলমানদের হাতে কিছু টাকা পয়সা এলো, তখন কিন্তু তারা লেখাপড়া সম্পর্কে সচেতন হলেন। এমনকি বঙ্গভঙ্গ তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, পূর্ব বাংলার মুসলমানদের উদ্বুদ্ধ করেছিল লেখাপড়ার দিকে এগিয়ে যেতে। ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি তখনই তৈরি হয় 1921 সালে, এবং তারপর একটা মুসলিম মিডল ক্লাস
এটা তৈরি হতে শুরু করলো। যদিও সেই মুসলিম মিডল ক্লাস সত্যি সত্যি দ্রুত বৃদ্ধি পেল যখন হিন্দুরা এদেশ ছেড়ে চলে গেলেন 47-এর পরবর্তীকালে। তখন রাতারাতি একটা নিম্ন মধ্যবিত্ত মুসলিম শ্রেণী গড়ে উঠল। তারা শিক্ষা এগিয়ে গেলেন, তারা দেখলেন যে তারা যে আশা নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল সেই আশা তাদের পূরণ হলো না। সেই আশাটা তারা তারা বরং আশ্রয় খুঁজলেন, যে কথাটা আমি একটু আগে বলেছি, আশ্রয় খুঁজলেন বাঙালিত্বের মধ্যে। তারা দেখলেন ওরা আমাদের শত্রু, এই ওরা হচ্ছেন মুসলমান পশ্চিম পাকিস্তানি লোকেরা। সুতরাং তাদেরকে ধর্ম দিয়ে আর তাদের ভাই ভাই বলে চিহ্নিত করা গেল না। তারা শোষণের মুখে, শাসনের মুখে বাঙালিত্বের কাছে ধরা দিলেন। মানে ধর্মের সম্পর্কটা, নৃতাত্ত্বিক সম্পর্কটা তখন গৌণ হয়ে গেল, গৌণ হয়ে গেল। এবং সেটাকে আশ্রয় করেই তারা মুক্তিযুদ্ধে এসেছিল। কিন্তু পরবর্তীতে আমাদের রাজনীতিতে আবার ধর্ম ফিরে আসে। হ্যাঁ, তার ফিরে আসার কারণ আছে, কারণ পাশেই হচ্ছে ভারত। ভারতের প্রতি যে অবিশ্বাস তথা হিন্দুদের প্রতি যে অবিশ্বাস, সেটা রাতারাতি লোপ পায়নি, সেটা 9 মাসের যুদ্ধের ফলে লোপ পায়নি। সেই জিনিসটি আবার ফিরে এসছে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। অর্থনৈতিক প্রতিকূলতা, দেশে নৈরাজ্য, দেশে যাকে বল ল অ্যান্ড অর্ডার, সেটার লোপ পেল, এই সমস্ত নির্মাণ পড়বে যে এক ধরনের অগোছালো ভাব থাকে, অগোছালো সেই সুযোগগুলো, সেটা কারো কেউ বিশেষ করে দায়ী না তার জন্য। সেটা যে কোনো দেশে ফরমেটিভ স্টেজে সেই জিনিসটা আমরা লক্ষ্য কাঠামো তৈরি করা। কিন্তু মানে এই যে আজকে 44 বছর পরে এসে এখনকার বাংলাদেশ, সেটাও তো অনেকটাই ধর্মাশ্রিত রাজনীতি চলে। সেটার কারণ কিন্তু অন্য। সেটার কারণ মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে আমরা লক্ষ্য করি যে পেট্রোলের দাম বেড়ে গেল 73 সালে, এবং পেট্রোলের দাম বাড়ার পরে বাড়তি টাকা এলো, উইন্ডফল মানি এলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। যারা এতকাল গরিব ছিল সেই দেশগুলোই রাতারাতি ধনী হয়ে গেল, এবং তারা এক ধরনের সাম্রাজ্যবাদ গ্রহণ করলেন। সেটাকে আমরা বলতে পারি ধর্মীয় সাম্রাজ্যবাদ। তারা টাকা নিয়ে পাঠালেন ধর্মকে প্রচার করার। এটা খুবই একটি চমৎকার বিষয়, ধর্মীয় সাম্রাজ্যবাদ। আমরা একটু ধর্মীয় সাম্রাজ্যবাদ নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত শুনবো। স্যার বিরতি থেকে আসি। নিশ্চয়ই স্যার, যে আমরা যেটা বলছিলাম যে ধর্মীয় সাম্রাজ্যের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, ধর্মীয় সাম্রাজ্যবাদ। আপনার যদি সত্যি অর্থ থাকে, আপনি কি চেষ্টা করবেন? আপনি চেষ্টা করবেন আপনার আধিপত্যটা অন্যের উপরে চাপিয়ে দিতে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু দান অনুদান এখানে ওখানে দিয়ে একটা মার্কিন সাম্রাজ্যবাদ তৈরি করেছেন। রাশা যেমন তাদের সাম্রাজ্যবাদ স্থাপন করেছেন দারিদ্র্যের কথা বলে, এখানে ওখানে কিছু দান করে, কিছু প্রভাব বিস্তার করে। তেমনি খ্রিস্টানরা তাদের খ্রিস্টীয় ধর্মীয় সাম্রাজ্যবাদ প্রচার করেছেন আফ্রিকায়, এশিয়ায়, বিভিন্ন জায়গাতে, দক্ষিণ আমেরিকায়। তেমনি তেমনি মুসলমানরাও সাম্রাজ্যবাদ বিস্তার করার চেষ্টা করেছেন, ইসলামী সাম্রাজ্যবাদ কি ধর্ম প্রচার করার মধ্য দিয়ে। তাদের একটা সুবিধাও ছিল, সুবিধাটা হচ্ছে ধর্মের একটা আলাদা নেশা আছে। সুতরাং কিছু টাকা দিয়ে যদি লোকজনকে দিয়ে প্রচার করা যায় ধর্ম, তাহলে ধর্মের প্রতি যেমন আনুগত্য হয়, তেমনি যেখান থেকে এই ধর্ম এসছে মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যের প্রতিও এক ধরনের আনুগত্য সৃষ্টি হয়। সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্য, এবং সেই রাজনীতিটা বাংলাদেশে এখনো চলছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, এই যে আমরা গঠন প্রক্রিয়ার কথা বলছিলাম স্যার, যে সেই সময় একটা অগোছালো, খুবই আপনি বললেন নির্মাণ পর্বে থাকতেই পারে, কিন্তু পরবর্তীতে গণতন্ত্র 90 পরবর্তী একাধিক সরকার আসার পরেও, এবং আমাদের নিশ্চয়ই রাজনৈতিক কিছু উত্তরোত্তর হয়েছে, আমাদের কিছু শুদ্ধতা তৈরিও হয়েছিল, সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে যেতে হয় কেন ওই জায়গায়? বাংলাদেশের গণতন্ত্রের জন্ম হয়নি, এইটা হচ্ছে আমাদের প্রধান কারণ। গণতন্ত্র হলেই আপনার অন্যের প্রতি একটা সহনশীলতা থাকতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে। আমরা 5 জন মিলে কাজ করছি, 3 জন যদি একদিকে হয়ে যান,
তাহলে ওই 3 জনের কথা শুনতে হবে। তার মধ্যে আমি মতভেদ আমার থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে সেইটা তৈরি হয়নি। 47 সালের পরে গণতন্ত্র হয়নি, তখন আহ, মুসলিম লীগ ছিল, তারপরে মিলিটারি শাসন ছিল বছরের পর বছর। তারপরে যখন বাংলাদেশ হলো, বাংলাদেশেও গণতন্ত্র স্থাপিত হওয়ার ঠিক আগেই আবার সামরিক শাসন চলে আসলো। সামরিক শাসন চলে এলো। সত্যিকার বলতে কি গণতন্ত্রকে সময় দেওয়া হয়নি গণতন্ত্র তৈরি হবার জন্য। এবং তারপরে যখন মানে বীজতলাতেই রয়ে গেছে। হ্যাঁ, তারপর যখন 80-র দশকে বা 90-এর দশকের শুরুতে যখন গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এলো, তখন কিন্তু রেশ টানতে শুরু করলো আগের দিকের। তারা কখনোই দেশকে বড় করে দেখার সুযোগ বোধহয় পান এই জায়গায় স্যার আমি যোগ করি, আমাদের সময় তো প্রায় শেষের দিকে, এই কারণে একটু তাড়াতাড়ি একটা বিষয়ে যেতে চাই। সেটা হচ্ছে তার মানে কি আমাদের আবার বাঙালিত্ব, বাঙালির কাছে আবার আশ্রয় নিতে হবে? আমরা যদি নাম দেই দেশটার বাংলাদেশ, তাহলে বাঙালিত্ব আমাদের মধ্যে যদি না থাকে, বাঙালিত্বই যদি সর্বপ্রধান অনুভূতি না হয়, বাঙালিত্বই যদি সবচেয়ে বড় পরিচয় না হয় আমাদের, তাহলে আমরা কি করে বাংলাদেশের সত্যিকারের নাগরিক হব? আমাদের দরকার ভাষা ভিত্তিক, বাঙালি সংস্কৃতি ভিত্তিক একটা দেশ গড়ে তোলা। সাংস্কৃতিক চর্চা কি অবস্থা দেখেন আমাদের এখানে? যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন, বুদ্ধিভিত্তিক গোষ্ঠী আছে, শ্রেণী আছে, তাদের সক্রিয়তাকে আপনি কিভাবে দেখেন? ইন্টেলিজেন্সিয়া কথাটা হচ্ছে একটা রাসায়ন শব্দ। এর মধ্যে ইন্টেলেকচুয়ালস যারা প্রতিবাদ করেন, যারা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মতবাদ খাড়া করেন, তাদের বলা হয় ইন্টেলিজেন্সিয়া। এই ভূমিকা বাংলাদেশ পর্ব তৈরি হওয়ার আগে যে পূর্ব পাকিস্তান পর্ব ছিল, তখন কিন্তু ইন্টেলিজেন্সিয়া একত্রিত হয়ে বাঙালিত্বের নামে এই ভূমিকাটা পালন করতে পেরেছিলেন। কিন্তু এখন যে বাঙালি, তারা কিন্তু এই ভূমিকা পালন করতে পারেন না। তার কারণ তারা দ্বিধা বিভক্ত হয়েছেন। এবং আমি লক্ষ্য করেছি যে অনেক ইন্টেলিজেন্সিয়া আছেন, তথাকথিত ইন্টেলিজেন্সিয়া, যারা যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঢুকে গিয়ে কিছু লাভবান হওয়ার চেষ্টা করেন, পুরস্কার পান, অর্থ পান, পদবি পান, এরকম হয়তো করতে পারেন। কিন্তু আমার ধারণা যে তারা তাদের সেই যে ভূমিকা তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, রাষ্ট্র আশা করে, জনগণ আশা করে, সেই ভূমিকার প্রতি তারা ঠিক সৎ থাকতে পারছেন না। একটা বিষয় জানতে চাই যে আমাদের রাষ্ট্র কি নাগরিক তৈরির জন্য যথেষ্ট বিনিয়োগ বা মনোযোগ দিয়েছিল, যে নাগরিক তৈরি হবে, নাগরিক গোষ্ঠী তৈরি হবে? নাগরিক হিসেবে কথাটা ঠিক স্পষ্ট নয়। আপনি বলছেন যে একটা হিউম্যান রিসোর্স তৈরি করার মতন সচেতন নাগরিক ছিল গোষ্ঠী কিনা। আমার ধারণা শিক্ষার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল। শিক্ষায় যে পরিমাণ গাছের গোড়ার মতন গাছটা বৃদ্ধি হয় শিক্ষার উপরে, সেই শিক্ষাটার জন্যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার ছিল, সেই জিনিসটা এখন কতটা হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু গোড়ায় ততটা অর্থ বিনিয়োগ করা সম্ভব হয়নি। সবচেয়ে সম্ভব হয়নি যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষ, শিক্ষিত মানুষ। আমাদের দেশে শিক্ষার দিকে যান খুব কম লোক। যখন কোনো চাকরি পান না, তখন স্কুলের শিক্ষক হন। শিক্ষার গোড়াতেই গলদ আছে। আমি একটা প্রবন্ধ লিখেছিলাম কিছুকাল আগে, বোধহয় 2-3 বছর আগে, বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যা লোপ পায়, লয় পায়, সেইটাকে বলা হয় বিশ্ববিদ্যালয়। খুব ভালো কথা। আমার ধারণা গোড়ায় গলদ আমাদের। আমি স্যার আবার একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে অনেক বেশি আলোচনা করার প্রয়োজন মনে করছি, কিন্তু আসলে সময় তো খুব কম। তারপরে আমি একটু ভাষা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আমরা যে ভাষা ব্যবহার করছি, ভাষার মধ্যে যে মিশ্রণ তৈরি হচ্ছে, সেই জায়গা নিয়ে যদি স্যার আপনি একটু বলেন। তার বলছিলাম যে আমরা যে ভাষা এখন কথা বলছি, সেই ভাষা নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন। আমরা যে ভাষা লিখছি, সেই ভাষাও নিশ্চয়ই আপনি দেখছেন।
সে ভাষা অনেক মিশ্রণ ঘটছে। মাঝখানে আপনি কলকাতার ভাষার কথা বলছিলেন, সেই জায়গায় এই মিশ্রণে যে কথা বলা, কথ্য ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, আবার ইংরেজি ঢুকে যাচ্ছে, হ্যাঁ, এই জায়গার নিয়ে আপনি যদি একটু বলেন যে আমাদের ভাষা তো একটা জ্যান্ত জিনিস, জি ভাষার মধ্যে অহরহ পরিবর্তন আসছে। আর যে ভাষাটা পৌরাণিক, সে ভাষাটা যেখানটায় আছে মৃত অবস্থায় সেখানেই এখানে থাকবে। থাকবে। যেমন সংস্কৃত ভাষা, কেউ মুখে কথা বলে না, এটা লিখিত ভাষা, কিন্তু বাংলা লিখিত ভাষা না, বাংলা একটা মৌখিক ভাষা থেকেই এর জন্ম। তো এখন নিরন্তর পরিবর্তন হচ্ছে ভাষার। আমি দেখুন ভাষার উপরে অনেক কাজ করেছি। এই যে বইটা 18 শতকের বাংলা গদ্য, এ বই বা আরো বই আছে আমার, কালান্তরে বাংলা গদ্য বলে বই আছে। আমি ভাষা কিভাবে বিবর্তিত হয় ধীরে ধীরে, আমি সেই জিনিসটা একটা অভিধানও করেছেন বাংলা একাডেমি থেকে। বাংলা একাডেমি থেকে বিবর্তনমূলক বাংলা অভিধান বলে একটা অভিধান হয়েছে, এবং এরকম অভিধান 200 বছরের মধ্যে বাংলায় হয়নি, এটি প্রথম। এটা আবার ইনসিডেন্টালি, সবচেয়ে এই যে ইনসিডেন্টালি বললাম, আমি বাংলার মধ্যে হঠাৎ করে ইংরেজি শব্দ ঢুকিয়ে দিলাম, বাংলার ছাত্র হয়েও। আপনারা হয়তো অনেক সময় বাট এবং সো দিয়ে কথা বলেন। এটা হচ্ছে জ্যান্ত ভাষার লক্ষণ, চরিত্র। এবং বাংলা ভাষা মধ্যে এখন বাংলা ভাষার রাজধানী ছিল একসময় কলকাতা, ইংরেজি আমল তৈরি শুরু হওয়ার ঠিক পরের কথা বলছি। তখন সাধু ভাষাটা গড়ে উঠেছিল ওখানে, চলতি বাংলাটাও গড়ে উঠেছিল ওখানে। কিন্তু এখন আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, ঢাকায় বেশি বাঙালির বাস, ঢাকা একটা স্বাধীন রাষ্ট্রের রাজধানী। এখানে যে সরকারি অথবা বেসরকারি পেট্রোনেজ অথবা পৃষ্ঠপোষকতা, সেটা আসবে বাংলার দিকে। সেই জন্য হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে বছরে। কল্পনা করা যায় না যে 200 পত্রিকা প্রকাশিত হচ্ছে, দৈনিক পত্রিকা এই বাংলাদেশে। এগুলোকে কেন্দ্র করে বাংলা ভাষার মধ্যে বঙ্গদেশীয় অর্থাৎ পূর্ববঙ্গীয় শব্দ অনেক আসছে। এবং যেহেতু আমরা বেশিরভাগ মুসলমান, সুতরাং ধর্মের সঙ্গে যুক্ত অনেক ভাষাগুলো আসছে, অনেক শব্দ আমরা এর মধ্যে নিয়ে আসছি। আঞ্চলিক ভাষা তো আসছেই, সেটা তো বললামই। আঞ্চলিক ভাষা মানে ঢাকায় নানান জেলা থেকে লোকজন বাস করে। এখন ঢাকাই ভাষা বলে একটা ভাষা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এই যে ভাষাটা, এটা ঢাকার কুট্টিদের ভাষা না, ঢাকা জেলার ভাষা না, এটা বরিশালের ভাষা না, নোয়াখালীর ভাষা না, দিনাজপুরের ভাষা না, রংপুরের ভাষা না, কিন্তু এটা সমগ্র জেলারই এক ধরনের ভাষা। গণমাধ্যমের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল, আপনি গণমাধ্যমে কাজ করেছেন, ঢাকায় না কাজ করেন, আপনি ব্রিটেনে কাজ করেছেন। সেই জায়গা থেকে গণমাধ্যমকে কিভাবে আপনি দেখেন? আমাদের এখানে গণমাধ্যমের এক ধরনের বিস্ফোরণ ঘটেছে। আমাদের মানে সরকারি বেতারের সঙ্গে সঙ্গে বেসরকারি অনেক FM রেডিও বা বেসরকারি রেডিও আছে, আমাদের টেলিভিশন আছে, আমাদের অনেক রকম পত্রিকা আছে, আমাদের অনলাইনে আমাদের এখানে একটা জোয়ার চলছে। সবকিছু মিলে আমাদের গণমাধ্যমের দিকে আপনার দৃষ্টিভঙ্গিটা? আমার ধারণা বাংলাদেশে গণমাধ্যমের ক্ষেত্রে যে জোয়ার, এক ধরনের জোয়ার এসেছে বলা যেতে পারে। বাংলাদেশে একটা সময় ছিল, আমার যে বাল্যকালে আমি দেখেছি, যখন আজাদ নামে একটি পত্রিকা ছিল, ইত্তেফাক নামে একটা পত্রিকা ছিল, সংবাদ বলে একটা পত্রিকা ছিল, 3-4টা পত্রিকা ছিল দৈনিক পত্রিকা। আজকে শুনতে পাই যে বাংলাদেশে 200-র বেশি পত্রিকা আছে, দৈনিক পত্রিকা। আর এই যে মানে ওই যে আপনি 3টা পত্রিকার কথা বললেন, মানে এক একটি বিভাগীয় শহরে বা জেলা শহরে 8-10টা করে পত্রিকা আছে। হ্যাঁ, এবং একই পত্রিকা বিভিন্ন শহর থেকে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এর ফলে পাঠকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশিত হওয়ার, প্রচারিত হওয়ার সুযোগ বৃদ্ধি হয়েছে। কিন্তু তারপরেও আমার ধারণা যে সংবাদ মাধ্যম সত্যি সত্যি যতটা বিকাশ লাভ করতে পারত ততটা বিকাশ লাভ করেনি। এখনো এর উপর এক ধরনের নিয়ন্ত্রণ রয়ে গেছে। যেমন টেরেস্ট্রিয়াল টেলিভিশন যতক্ষণ পর্যন্ত প্রাইভেট না হচ্ছে, আমার ধারণা
ততদিন পর্যন্ত সত্যি সত্যি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে না। কারণ ডিশ কজনের আছে, কেবল টেলিভিশন সব জায়গায় প্রচারিত হতে পারে না, কারণ কেবল লাইন থাকতে হবে, প্রযুক্তির সীমাবদ্ধতা আছে, প্রযুক্তির সীমাবদ্ধতা আছে। এক ধরনের কর্পোরেট বা বাণিজ্যিক পরাধীনতা তৈরি হয়েছে কিনা গণমাধ্যমে, নিশ্চয়ই তৈরি হয়েছে, আমাদের এখানেও। হ্যাঁ, নিশ্চয়ই তৈরি হয়েছে। এক ধরনের মনোপলি এটা তৈরি হয়েছে। এক একটা পত্রিকা, সবচেয়ে ধনী ব্যক্তিদের এক একটা করে পত্রিকা আছে তাদের প্রভাব বৃদ্ধি করার জন্যে, এবং তারা যে মতে বিশ্বাস করেন, যে রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের পত্রিকাগুলো সেই গান। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকতার উত্তরণ যদি বলেন, বা আমরা যারা সাংবাদিকতা করার চেষ্টা করছি তাদের দক্ষতার জায়গা থেকে যদি বলেন, সেই সংবাদের সময় থেকে আজকে পর্যন্ত এক কথায় যদি বলেন। এক কথায় বলার মতো নয়, তারপর আমি আরেকদিন আপনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনবো। কিন্তু সত্যি সত্যি আমার ধারণা সাংবাদিকতার মান আমাদের এখানে খানিকটা, যদি ব্রড বেসের কথা চিন্তা করি, অ্যাজ এ হোল এটা অনেকটা উঁচুতে গেছে। কিন্তু সত্যিকারের প্রকৃষ্ট সাংবাদিকতা যাকে বলে, একজন মার্কটালির জন্ম বাংলাদেশে হয়নি, একজন আতাউস সামাদ রোজ রোজ বাংলাদেশে তৈরি হচ্ছেন না, এবং একটা খবর পড়লাম, পড়ে জানতে পারলাম না যে ঘটনাটা কখনকার। আমি এমন খবর আমি লক্ষ্য করেছি। আমরা আরেকদিন যেদিন বসবো সেদিন হয়তো এখান থেকে স্যার শুরু করতে পারি আলোচনা। আপাতত আজকে আমাকে শেষ করতে হচ্ছে, সময় শেষ। আমরা আরেকদিন হয়তো এই জায়গা থেকে শুরু করব। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।